ঢাকার কোনো এক পেট্রোল পাম্পের সামনে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, মনে হবে যেন কোনো তীর্থস্থানে এসেছেন, যেখানে ভক্তরা লাইন ধরে দাঁড়িয়ে আছে কিছু পুণ্যের আশায়। কিন্তু এই লাইনের পার্থক্য শুধু এই, এখানে পুণ্য নয়, পেট্রোল পাওয়া যায়, আর ভক্তকুল হাতে ফুল নয়, স্টিয়ারিং ধরে প্রার্থনা করছেন। কেউ কেউ এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন যেন তেল না পেলে সংসার ভেঙে যাবে, রাষ্ট্র টুকরো টুকরো হয়ে যাবে, আর না হলে অন্তত নিজের ধৈর্য ভেঙে যাবে নিশ্চিত। এদিকে রাষ্ট্রের ভাষ্য বড়ই সান্ত্বনামূলক। সরকারের দাবি তেলের কোনো ঘাটতি নেই, বরং এমন অবস্থা নতুন তেল রাখার জায়গা নেই। মানে এই মুহূর্তে বাংলাদেশ যেন এক বিশাল তেলের ভান্ডার, যার ভেতরে এত তেল যে হাঁটতে গেলে পা পিছলে পড়ে যাওয়ার ভয়। অথচ সেই একই সময়ে পাম্পের সামনে লাইন দেখে মনে হয় এদেশে তেলের চেয়ে ধৈর্যই বেশি মজুদ। এই বৈপরীত্যের মাঝে দাঁড়িয়ে সাধারণ মানুষ একটু বিভ্রান্ত না হয়ে পারে না, কারণ তাকে বলা হচ্ছে তেল আছে, আর সে নিজের চোখে দেখছে তেল নেই। এখন মানুষ কি নিজের চোখকে বিশ্বাস করবে না সরকারের মুখকে? এই প্রশ্নে সে এমন এক দার্শনিক সংকটে পড়ে যা হয়তো সক্রেটিসও সামলাতে পারতেন না। সরকার বলছে সমস্যার মূলে রয়েছে মানুষের প্যানিক বাইং, অর্থাৎ মানুষ ভয় পেয়ে বেশি বেশি তেল কিনছে। কথাটা শুনলে মনে হয় জনগণ যেন হঠাৎ করেই অত্যন্ত কৌশলী অর্থনীতিবিদ হয়ে উঠছে, আগামী সংকট বুঝে মজুদ করছে। কিন্তু বাস্তব দৃশ্যটা একটু ভিন্ন। সাধারণ মানুষের সামর্থ্যই বা কতটুকু তেল মজুদ করার? একদিকে মানুষ লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছে না, আবার তাকে বলা হচ্ছে তুমি বেশি কিনছো। যেন কেউ খেতে না পেয়ে অভিযোগ করলে তাকে বলা হচ্ছে তুমি খুব বেশি খাও বলেই তো খাবার শেষ। অন্যদিকে সরকার আরেকটি যুক্তি দিচ্ছে, কালোবাজারি চক্র। এই চক্র নাকি পাম্পে ঘুরে ঘুরে তেল কিনে নিয়ে যাচ্ছে এবং পরে বেশি দামে বিক্রি করছে। কথাটা অস্বীকার করার উপায় নেই। পৃথিবীর ইতিহাসে সংকট মানেই সুযোগ সন্ধানীদের উৎসব। কিন্তু প্রশ্ন হচ্ছে এই চক্র এত সহজে কাজ করতে পারছে কেন? পাম্পে কি কোনো নজরদারি নেই? নাকি নজরদারি আছে, কিন্তু তা এমন এক অদৃশ্য বস্তু যা সাধারণ চোখে ধরা পড়ছে না? মন্ত্রী মহোদয় বলেছেন অভিযান চালিয়ে হাজার হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত তেল আবার ম্যাজিস্ট্রেট কৃষকদের মাঝে বিলিয়েও দিচ্ছেন। শুনে বেশ আশা জাগানিয়া লাগে। কিন্তু সেই একই সময়ে পাম্পের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষটি ভাবছে, যদি এত তেল উদ্ধার হয় তাহলে আমার ট্যাঙ্কটা খালি কেন? এই প্রশ্নের উত্তর সাধারণত বাতাসে মিলিয়ে যায়, কারণ এর কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। এবার আসা যাক সরকারের কৌশলের দিকে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পরপরই যখন বাজারে আতঙ্ক ছড়াতে শুরু করলো, তখন সরকার চালু করলো রেশনিং। এখন রেশনিং এমন এক জিনিস যার নাম শুনলেই মানুষের মনে হয় নিশ্চয়ই বড় কোনো ঘাটতি আছে। ফলে যা হওয়ার তাই হলো, মানুষ আরো বেশি তেল কিনতে ছুটল। এই সিদ্ধান্ত যেন এমন এক ডাক্তারি যেখানে জ্বর কমানোর জন্য এমন ওষুধ দেওয়া হলো যা শরীরের তাপমাত্রা আরো বাড়িয়ে দেয়। পরে অবশ্য সরকার বুঝতে পারল রোগী আরো অসুস্থ হয়ে পড়ছে, তখন আবার রেশনিং তুলে নেওয়া হলো। এই আসা যাওয়ার খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো মানুষের আস্থা। কারণ মানুষ দেখল সরকার নিজেই যেন নিশ্চিত নয় কি করা উচিত। আর যখন নাবিকই দিক হারিয়ে ফেলে, তখন যাত্রীদের উদ্বেগ বাড়াটা অস্বাভাবিক নয়। এরই মধ্যে সরকার বারবার জানাচ্ছে 2 মাসেরও বেশি সময়ের তেল মজুদ আছে, ভবিষ্যতের জন্য আমদানির ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু এই ঘোষণাগুলো যেন মাইকের শব্দের মতো শোনা যায়, কিন্তু বিশ্বাস জন্মায় না। কারণ বাস্তবতা তার উল্টো গল্প বলছে। এখানে আসল সমস্যা হচ্ছে ব্যবস্থাপনা। তেল আছে, কিন্তু সেই তেল মানুষের কাছে পৌঁছানোর পথে কোথাও যেন ফাঁক থেকে যাচ্ছে। সেই ফাঁক দিয়ে ঢুকে পড়ছে কালোবাজারি, বেরিয়ে যাচ্ছে আস্থা।
একজন সাংবাদিক যেমন বলেছেন, এই সংকটের পেছনে তিনটি বিষয় কাজ করছে: কিছু অব্যবস্থাপনা, মানুষের আতঙ্ক আর কালোবাজারি চক্রের সক্রিয়তা। এই তিনটি মিলে এমন এক ত্রিভুজ তৈরি করেছে যার মাঝে পড়ে সাধারণ মানুষ ঘুরপাক খাচ্ছে। তেলের সংকটের প্রভাব কিন্তু পাম্পেই আটকে নেই, এর ঢেউ গিয়ে পড়েছে বিদ্যুৎ খাতে। উৎপাদনে ঘাটতি তৈরি হয়েছে প্রায় 3000 মেগাওয়াট। ফলে লোডশেডিং ফিরে এসেছে পুরনো দিনের মতো উদারভাবে। কোথাও 7-8 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ নেই। কারণটা সহজ, গ্যাস নেই, তেল নেই, ফলে অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। সরকার বলছে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু এই বিকল্প ব্যবস্থা অনেকটা এমন যেমন পরীক্ষার আগের রাতে বই খুলে বলা আগামীকাল ভালো করব। এর প্রভাব গিয়ে পড়েছে কৃষিতে। এখন বড় মৌসুম, সেচের জন্য বিদ্যুৎ দরকার, কিন্তু বিদ্যুৎ নেই, ডিজেলও সহজে পাওয়া যাচ্ছে না। ফলে কৃষক বিপদে পড়ছেন, আর কৃষক বিপদে পড়লে তার ফল গিয়ে পড়ে বাজারে। দ্রব্যমূল্য বাড়ে, মানুষের কষ্ট বাড়ে। এরই মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, তাই সমন্বয় করে বাস ভাড়া বেড়েছে, ট্রাকের খরচ বেড়েছে। ফলে যাতায়াত খরচ বাড়ছে, পণ্যের দাম বাড়ছে। অর্থাৎ এক সংকট থেকে আরেক সংকটে যাত্রা শুরু হয়েছে। ইরান যুদ্ধের কারণে বাংলাদেশকে বাড়তি 37,000 কোটি টাকা খরচ করে তেল কিনতে হচ্ছে। অর্থনীতির উপরে চাপ বাড়ছে। বিশ্বব্যাংক বলছে নতুন করে 12 লাখ মানুষ দারিদ্র্যের নিচে নামতে পারে। সরকার অবশ্য বলছে সব নিয়ন্ত্রণে আছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু হয়েছে। মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখা গেছে। এই বক্তব্য শুনে মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে, শুধু মানুষগুলো বুঝতে পারছে না। অর্থনীতিবিদরা অবশ্য এতটা আশাবাদী নন। তাদের মতে এই সংকট সামলাতে সরকারের দৃশ্যমান পরিকল্পনার অভাব রয়েছে। অর্থাৎ পরিকল্পনা হয়তো আছে, কিন্তু তা এতটাই অদৃশ্য যে সাধারণ চোখে দেখা যায় না। এই অবস্থায় 1 মাস পরে একটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, যা সংকট মোকাবেলার উপায় খুঁজবে। এটি এমন এক উদ্যোগ যা দেখে মনে হয় আগুন লাগার পরে বসে আলোচনা করা হচ্ছে আগুনের রং লাল কেন। শেষ পর্যন্ত এই সংকট আমাদের একটি পুরনো সত্য আবার মনে করিয়ে দেয়। সংকট শুধু সম্পদের অভাবে হয় না, অনেক সময় হয় ব্যবস্থাপনার অভাবে। তেল থাকতে পারে, কিন্তু যদি তা সঠিকভাবে বিতরণ না হয়, যদি মানুষের মধ্যে আস্থা তৈরি না হয়, যদি সিদ্ধান্তের ধারাবাহিকতা না থাকে, তাহলে সেই তেলও অদৃশ্য হয়ে যায়। তখন মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে, আর রাষ্ট্র দাঁড়িয়ে থাকে ব্যাখ্যার ভেতর। এ যেন এক অদ্ভুত নাটক, যেখানে মঞ্চে আলো আছে, কিন্তু অভিনেতারা অন্ধকারে পথ খুঁজছে।